তুমি খুন করেছো, তোমাকে কি করে এত সহজে ছেড়ে দেই বলো? তোমাকে তো এর শাস্তি ভোগ করতেই হবে দিনের পর দিন। প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি সত্যি আপনার বাবাকে খুন করিনি। চুপ। সি। একটা কথা বলবি না তুই, তাহলে কিন্তু তোকে আমি। ওনার কথা বলার ভাবভঙ্গি দেখে সত্যি আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই নাকি সংযম রেখে চুপচাপ গুটিসুটি মেরে বসে রইলাম। এখানে অযথা তর্ক করে কোনো লাভ হবে না। আগে আমার ভাইয়ার অপারেশনটা শেষ হোক। তোমার যা খুশি ভাবতে থাকো, কিন্তু একটা কথা ভুলেও চিন্তা করবে না যে আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাবা। তাহলে সেদিনই তোমার পরিবারের লাস্ট দিন হবে। ওনার হুমকি দাও কথাটা শুনে আমার মনটা কেঁদে উঠল। কেন আমার জীবনে এরকম ঘটনা ঘটলো? আমি কি এত বড় পাপ করেছিলাম যে আমার লাইফ এরকম একটা ঘটনা ঘটতে হলো? আমরা হসপিটালে চলে এসেছি, আর একটা কথা মাথায় রাখবে, কাউকে বুঝতে দিবে না। আমরা হসপিটালে চলে এসেছি, আর একটা কথা মাথায় রাখবে, কাউকে বুঝতে দিবে না। তারপর আমরা দুইজনেই হসপিটালে প্রবেশ করলাম। হসপিটালে প্রবেশ করে আমি আমার ভাইয়ের কেবিনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে উনি আমার হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে গেলেন ওনার কেবিনে। প্লিজ, আমাকে আমার ভাইয়ের কেবিনে যেতে দেন। আম্মু কত টেনশন করতেছে আমাকে নিয়ে। তোমার আম্মু জানে তুমি আমার সাথে আছো, তাই না হলে তুমি আমার সাথে যাবা। আপনি বুঝতে পারতেছেন না আমার মন কতটা ব্যাকুল হয়ে আছে আমার আম্মুকে আর আমার ভাইয়াকে দেখার জন্য। প্লিজ, আমি যাই, আপনি একটু পরে আসেন। উনি কিছু একটা ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে আমার হাতটা ছেড়ে দিলেন। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি ওয়াশরুমের দিকে যেতে লাগলেন। আর আমি এই সুযোগে এক দৌড়ে ভাইয়ের কেবিনের সামনে এসে উপস্থিত হলাম। কেবিনের ভেতরে প্রবেশ করে দেখি আম্মু জায়নামাজে বসে ভাইয়ের জন্য দোয়া করতেছে। আমি চুপি চুপি ভাইয়ের কাছে গিয়ে বসে পড়লাম। আমি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে আম্মুর নামাজ শেষ করে আমাকে প্রশ্ন করলেন, ডাক্তার সাহেব কই রে মা? এই তো একটু আগে আসলাম। উনি আমাকে এক জায়গায় নিয়ে গেছিলেন, তো উনি রেডি হয়ে আসতেছে। আপনার ভাইকে এখন অপারেশন থিয়েটারে নিতে হবে, তার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আপনাদের কর্তব্য আপনারা পালন করুন। তারপর ভাইকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও আমি আর আম্মু অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করতেছি কখন অপারেশন শেষ হবে। প্রায় 2 ঘন্টা পর উনি বেরিয়ে আসলেন অপারেশন থিয়েটার থেকে। আসসালামু আলাইকুম আন্টি, অপারেশন সাকসেসফুল। আপনাদের কোনো টেনশন নেই, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। আরে আন্টি, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে? উপর আল্লাহ যদি আপনাদের ছেলেরা হায়াত বাড়াতে, তাহলে আমার বুকে কখনো সম্ভব হতো না আপনাকে বাঁচিয়ে রাখা। আর এই যে ম্যাডাম, আপনি আমার সাথে আসেন, আপনাকে কিছু ওষুধ লিখে দেব, সেগুলো ফার্মেসি থেকে আনবেন। তাহলে তুই ওষুধগুলো নিয়ে আয়, আমি তোর ভাইয়ের বাসায় বসে থাকি, কেমন? আমি কোনো কথা বললাম না, অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। আম্মু জানো, তোমার সাথে বসে আড্ডা দিতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু সেই ভাগ্যটা আর কখনো হবে কিনা জানি না। আম্মুর দিকে কিছুক্ষণ ছলছল চোখে তাকিয়েছিলাম। তারপর উনি যেতে থাকলে আমি ওনার পেছনে পেছনে যেতে থাকলাম। আপনার তো ভাইয়ার অপারেশন সাকসেসফুল, এই খুশিতে তো আমাকে মিষ্টি খাওয়া উচিত, তাই না? এখনো তো অনেক রাত, সকাল হলে না হয় আপনাকে খাওয়াবো। আপনি চাইলে কিন্তু আমি এখনই খাইতে পারি, তাও অনেক আনন্দে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, কি বোঝাতে চাচ্ছেন আপনি? কিছু বুঝতে হবে না, এখন শুধু দরজাটা বন্ধ করে দিয়ে আমার সামনে এসে দাঁড়াও, তাহলেই হবে। দরজা বন্ধ করতে হবে কিসের জন্য? আপনি বলেন, আমি শুনতেছি তো। একবার কথাটা বলছি সেটা পালন না করে মুখের উপর তর্ক করতেছিস, সাহস কি করে হলো তোর? কোনো ধমক শুনে আর কোনো কিছু বলার সাহস পেলাম না। তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে লক্ষ্মী মেয়ের মতন সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ করে উনি আমার 2 হাত ধরলেন। বুঝতেছি না আসলে উনি কি করতে চাচ্ছেন। আপনি আমার হাত ধরতেছেন কিসের জন্য? সুরসুরি লাগে। কই, আগে তো জানতাম না কারো হাত ধরলে সুরসুরি লাগে। কথাটা বলে উনি আমাকে এক টান দিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন। এই যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আমার ভেতর। কিন্তু উনি কি করতেছে আর কি করতে চাচ্ছে ভয় লাগছে খুব আমার। এখানে অত্যাচার শুরু করে দিবে না তো? উনি আমার পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন আর ওনার থুতনিটা আমার ঘাড়ের উপর রাখলেন। ওনার নিঃশ্বাসগুলো আমার কানে বারবার প্রতিধ্বনি খাচ্ছে। এই যেন অন্যরকম একটা ফিলিংস, অনুভব করা ছাড়া বলে বোঝানো সম্ভব না। কেন তুই আমার বাবাকে খুন করতে গেলি? তাহলে আজকে কি তোর উপর প্রতিশোধ নিতে হতো?
ওনার কথাটা শুনে বুকের ভেতর ভয় লাগা শুরু করে দিল। কই, এতক্ষণ তো ভালোই লাগতেছিল, কিন্তু ওনার কথাটা শুনে এতটা ভয় লাগতেছে কেন আমার? আজকে আমাদের মাঝে হয়তো শুধু ভালোবাসাটাই থাকতো, কোনো প্রতিশোধের দেয়াল থাকতো না দুজনের মাঝে। হঠাৎ করে মানে আমাকে সামনে থেকে ঘুরিয়ে নিলেন। বিদ্যুৎ ওনার ঠোঁট আমার ঠোঁট দখল করে নিল। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমার এতটা ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। এখন যা, তুই তোর ভাইয়া আর তোর আম্মুর সাথে কথা বলে নে, সকালে আমার সাথে তোকে যেতে হবে। আমাকে আমার ভাই সুস্থ হওয়া পর্যন্ত এখানে থাকতে দেওয়া যায় না। আমি যেটা বলছি ঠিক সেটাই হবে। আমি আর কোনো কিছুর বলার সাহস পেলাম না, মাথা নিচু করে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে ডাক দিলেন, তাই থমকে দাঁড়িয়ে গেলাম। উনি আমার সামনে একটা টিস্যু হাতে নিয়ে দাঁড়ালেন। নিচে থেকেই উনি আমার ঠোঁট দুটো ভালো করে পরিষ্কার করে দিলেন। এখন যেতে পারো। আমিও চুপচাপ চলে আসলাম, ওনার কোনো কথার উত্তর না দিয়ে। প্রতিটা কদমে আমাকে ভাবাচ্ছে কি আমাকে এইভাবে ফাঁসিয়ে দিল। আমি কার কি এমন ক্ষতি করেছি যে আমার জীবনটাকে নরক তুল্য যন্ত্রণায় পরিণত করে দিল? এভাবে এখনই হাল ছেড়ে দিলে চলবে না। এর সত্য ঘটনা আমাকে বের করতেই হবে। হ্যাঁ, আমি সত্য ঘটনা বের করে ছাড়বো। এর পেছনের রহস্যটা কি? কথাগুলো ভাবতে ভাবতে ভাইয়ের কেবিনে প্রবেশ করলাম। ভাইয়ের কেবিনে প্রবেশ করে দেখি আম্মু ভাইয়ার মাথার কাছে বসে আছে আর ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি রে মা, ডাক্তার সাহেব কি বললো? কতদিন লাগবে সুস্থ হতে? কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, টেনশন করার কিছুই নেই। এখন তো অপারেশনটা ঠিকঠাক মতো হয়েছে, তাই না? জানি দেখতেছি তুই খুব কম সময় হাসপাতালে থাকিস, বেশিরভাগ সময় হাসপাতালের বাইরে থাকিস। ব্যাপারটা বুঝলাম না। তোমাকে কোনো কিছু বুঝতে হবে না, আমি যা করতেছি আমাদের মঙ্গলের জন্যই করতেছি, এটাই মাথায় রেখো। আমি জানি তুই খারাপ কোনো কিছু করতে পারিস না, কিন্তু তারপরেও টেনশন হয় তোকে নিয়ে খুব। তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের দরিদ্রতা। তুমি যদি জানতে পারো আমি কি কি করেছি, হয়তো তোমার মেয়ে বলে আমাকে স্বীকার করবে না, কিন্তু সত্য কথা তো লুকিয়ে রাখা পসিবল না। একদিন না একদিন তোমাকে বলতেই হবে। কি রে মা, কি এমন ভাবতেছিস এত মনোযোগ দিয়ে? তেমন কোনো কিছুই না, আমি এখন একটু বেরোবো, আজকে আর তোমাদের সাথে দেখা হবে না। কি বলিস? এত রাতে কোথায় যাবি? আর কোথায় থাকবি যে হসপিটালে থাকবি না? তুমি আমাকে বিশ্বাস করো, তাই না? হয়, আর সেটা ভেবে রাখো যে কোনো খারাপ কিছু করব না। আমি তোর মা, আমার তো জানার অধিকার আছে তুই কোথায় থাকবি। তোমার সবকিছু জানার অধিকার আছে, কিন্তু কয়েকটা দিন আমাকে সময় দাও, তারপরে তোমাকে সবকিছু বলবো। এখন কোনো রকম প্রেশার দিও না প্লিজ। আচ্ছা, যেটা তোর খুশি সেটাই কর, আমি আর কোনো কিছু বলবো না তোকে এই ব্যাপার নিয়ে। মাকে কোনো কিছু উত্তর না দিয়ে বেরিয়ে আসলাম কেবিন থেকে। আসার সময় পেছনে ফিরিয়ে দেখি আম্মু মাথা নিচু করে কি যেন ভাবতেছে। আমি সেই দিকে লক্ষ্য না করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি উনি বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিলেন যে কখন আমি আসব আর কখন আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে অত্যাচার শুরু করবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কথা বলা শেষ হয়ে গেল যে? আমি তো ভাবলাম আজকে সারা রাত মনে হয় আপনার কথা শেষ হবে না। আমার মাথা ব্যথা করতেছে, আমি এখন কারোর সাথে বকবক করতে রাজি না। আমাকে এখন যেতে হবে, এখন যেখানে নিয়ে যাবেন চলুন, যাচ্ছি আপনার সাথে। বাহ, আপনার রাগ দেখে তো অনেকটা ভয় পেয়ে গেলাম। এত রাগ কোথায় লুকিয়ে রাখেন শুনি একটু? এরকম বিরক্তকর প্রশ্ন করবেন না, বুঝছেন? আপনার কথা আমি রেখেছি, এখন যা করার করুন। সত্যি? এখন যা করার করব। আচ্ছা চলো তাহলে। কথাটা বলে উনি আমার একটা হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন। বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিলেন আর উনি অপর পাশে গিয়ে বসলেন ড্রাইভিং সিটে। আপনার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল আমার। কারো ইম্পর্টেন্ট কথা শোনার সময় নেই আমার, বুঝছেন? আপনার সাথে আমি একটা শর্ত করতে চাই, সেটা হলো আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার বাবাকে আমি খুন করিনি, তাহলে আমাকে সারা জীবনের জন্য মুক্তি দিতে হবে। আচ্ছা, আমারও তাহলে একটা শর্ত আছে, আর সেটা হলো তোকে মাত্র 1 মাসের ভিতরে করতে হবে। আর যদি এর মধ্যে করতে না পারিস তাহলে তোকে সারা জীবনের জন্য আমার কাছেই পস্তাতে হবে। এত কম সময়ের মধ্যে কিভাবে পসিবল আপনি একটু বলুন তো? আমি তো এখানকার কোনো কিছু চিনি না যে এত তাড়াতাড়ি খুনিকে বের করব। সেটা তোমার ব্যাপার। তুমি শর্ত দিয়েছো, আমি মেনে নিয়েছি। আমি শর্ত দিয়েছি, তুমি এখন মানবে কি মানবে না বলো? আচ্ছা, আমি রাজি আছি। এই 1 মাস যখন আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো, এই পারমিশনটা আমাকে দিতে হবে তাহলে।
ওকে দিলাম, কিন্তু আমার যখন যা খুশি তাই করব। কোনো রকম বাধা বা বিপত্তিকর কথা বলা যাবে না। কি লোক রে বাবা, প্রতিটা কথায় সত্য দেয়। আপনার মতলব কি সেটা তো আমি ভালোভাবে বুঝতে পেরেছি। কি আর করব, আপনি দেহটা জানতো সব সময় দিয়ে দেব, সমস্যা নেই। আমার দেহটার উপর আপনার এত লোভ। আমরা বাসায় এসে পড়েছি, নামো। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। কি করতেছেন আপনি এসব? আমাকে নামিয়ে দেন বলছি, এক্ষুনি নামিয়ে দেন আমাকে। শর্তের কথা কি ছিল? আমার যখন যা খুশি তাই আমি করতে পারবো। এবার আমি চুপ হয়ে গেলাম, আর কোনো কিছু বললাম না। চুপচাপ উনি যেটা করতেছেন ওনাকে করতে দিচ্ছি। একটু পর খেয়াল করে দেখলাম আমরা এতক্ষণ যেই বাড়িতেই ছিলাম এটাই সেই বাড়ি না, অন্য একটা বাড়ি। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমাকে এখান থেকে নিয়ে চলুন। এটা একটা ভূতের বাড়ি, তোমাকে নিয়ে এসেছি ভূতদের কাছে। তোমার যে রক্ত আছে সেই রক্ত নাকি ভূতের অনেক পছন্দ। তাদের সাথে একটা ডিল করেছি, আমি তোমার রক্ত দেব তাদেরকে, আর তারা আমাকে অনেক টাকা দিবে। ছি, আপনি এতটাও নিঃমনের মানুষ? আপনাকে দেখে তো ছি। মেয়েদের এই একটাই দোষ, কোনো কিছু না দেখে হুদাই একটা মন্তব্য করে বসে। যেই উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন, ভেতরটা দেখে তো আমি পুরাই অবাক। এটা কি কারো বাড়ি নাকি রাজপ্রাসাদ? ছি, আপনি এতটাও নিচু মনের মানুষ? আপনাকে দেখে তো ছি। মেয়েদের এই একটাই দোষ, কোনো কিছু না দেখে হুদাই একটা মন্তব্য করে বসে। যেই উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন, ভেতরটা দেখে তো আমি পুরাই অবাক। এটা কি কারো বাড়ি নাকি রাজপ্রাসাদ? এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? একটু আগে বললাম তো এটা ভূতের বাড়ি, তারপরও জিজ্ঞেস করার কি আছে? দেখেন, একদম ফাজলামো করবেন না। প্রশ্নের সোজা উত্তর দিলে কি হয় আপনার? সব সময় বাঁকাভাবে কথা বলেন কিসের জন্য? আরে ভাইয়া, তুই আবার এটা কাকে কোলে নিয়ে আসছিস এভাবে? আর মেয়েটা কে? হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে বেরিয়ে এসে অনেকে জিজ্ঞেস করলেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা দেখতে কি মিষ্টি, অনেক সুন্দর দেখতে মেয়েটা। কে রে ভাইয়া, কথা বলতেছিস না যে? কিসের জন্য? তুই আবার এটা কাকে নিয়ে আসলি? আম্মু, ও আম্মু, দেখো তোমার ছেলে কাকে যেন নিয়ে এসছে। এই পিচ্ছি, আর একবার যদি চিল্লাইছিস আজকে তোর কান গরম করে দেব। চুপচাপ দেখে যান। এই যে মিস্টার, এখন তো আমাকে নামিয়ে দিন। এভাবে ছোট বাচ্চাদের মতো আমাকে কোলে তুলে রাখছেন কিসের জন্য? ওনার কানে ফিসফিসি করে কথাটা বললাম। যেটা হচ্ছে হতে থাক, একটা কথা বলবে না। লক্ষ্মীবের মতো চুপচাপ যেভাবে আছো ঠিক সেইভাবে থাকো, কিছু করার চেষ্টা করবে না। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। হঠাৎ করে উপরে তাকিয়ে দেখলাম একজন মহিলা উপর থেকে নিচের দিকে নামতেছে। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম সেদিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি ওনার মতো। কি আজব লোক রে বাবা! আমার মনে হচ্ছে তো মহিলাটা ওনার আম্মু। কি রে, তুই এখন এটা কাকে নিয়ে আসলি? আর এভাবে বেহায়ার মতো একটা মেয়েকে কোলে করে রাখতেছিস কিসের জন্য? শরম করে না তোর? এটা তোমার বৌমা, আর ছুটকি এটা তোর ভাবি। এখন হয়েছে? আর কোনো কথা, আর কোনো প্রশ্ন আছে কারো? কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই বিয়ে করলি কবে, আর আমাদের না জানিয়ে? আম্মু, তোমার ছেলের কাণ্ড দেখো। কি রে, তোর মাথা ঠিক আছে? তুই সব কি বলতেছিস? আমার মাথা একদম ঠিক আছে। এই ছুটকি, তোর ভাবিকে নিয়ে আমার রুমে যা। তারপর উনি আমাকে ওনার কোল থেকে নামিয়ে দিলেন আর সুটকে এসে আমার ডান হাতটা ধরে উপরে নিয়ে যেতে লাগলো। আচ্ছা ভাবি, ভাইয়ার সাথে কি তোমার রিলেশন ছিল, বা তুমি কি সেই মেয়ে যার কারণে ভাইয়া আজকে এরকম? না, আমি একজন অচেনা। তার মানে তাহলে ভাইয়ার সাথে তোমার পরিচয় হলো কিভাবে, আর বিয়ে হলো কিভাবে? সেটা একটা লম্বা কাহিনী। আজকে একটু ক্লান্ত লাগতেছে, সকালে তোমাকে বলি যদি তুমি মন না খারাপ করো। আমার এখানে মন খারাপ করার কি আছে? ক্লান্ত লাগতেছে, তাড়াতাড়ি রুমে আসো, শুয়ে পড়ো আর ঘুমিয়ে যাও। তোমার বজ্জাত ভাই যদি আমাকে এত তাড়াতাড়ি ঘুমাতে দিত তাহলে কাজ হয়ে যেত। একটু করে এসে তো নাটক শুরু করে দিবে আমার সাথে। কিন্তু একটা কথা, আমাকে খুব ভাল লাগছে এই বাসাটা। ওনার কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। এত কিছু ভেবে আমার কি লাভ? আমাকে যেভাবে চালাবে আমাকে সেভাবেই চলতে হয়, এটাই হলো বড় কথা। কি রে, তোর মাথা ঠিক আছে? তুই তোর বাবার খুনিকে বিয়ে করে নিয়ে এসেছিস? দেখো আম্মু, আমি কথা দিয়েছিলাম আমি আমার বাবার খুনিকে নিয়ে হাতে শাস্তি দিব।
তাই বলে তোর বাবার খুনিকে কি তুই বিয়ে করবি? এটা মেনে নিতে পারছি না। এটা ঠিক করিসনি। আমি এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আরে আম্মু, মেয়েটা বলতেছে মেয়েটা নাকি বাবাকে খুন করেনি, বাবার সাথে নাকি কিছু কথা ছিল, তার কথাগুলো বলে বেরিয়ে গিয়েছিল। তুই এই মেয়েটার কথায় বিশ্বাস করতেছিস, তাই না? যেখানে একটা ভিডিও আমার কাছে আছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেয়েটা তোর বাবাকে খুন করে বেরিয়ে যাচ্ছে। আম্মু, তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই? যদি এই ভিডিওটাতে দেখা যেত যে মেয়েটা সত্যি বাবাকে খুন করতেছে, তাহলে না হয় একটা কথা ছিল। সেখানে দেখা যাচ্ছে বাবা রক্তাক্ত লাশ পড়ে আছে, মেয়েটা বেরিয়ে যাচ্ছে। তুই যেটা ভালো বুঝিস করতে থাক। এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি ওই মেয়েকে কখনো আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। আচ্ছা ছুটকি, তোমার ভাইয়ের সমস্যার কথাটা বললে আর বললে একটা মেয়ের কথা, কাহিনীটা কি বলবে আমাকে? সরি ভাবি, এটা আমি কখনো তোমাকে বলতে পারবো না, কারণ ভাইয়া যদি কোনোভাবে জানতে পারে যে আমি কথাটা তোমাকে বলেছি, তাহলে ভাইয়া আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কিরে, এখানে কি হচ্ছে? কে কাকে জ্যান্ত পুঁতে ফেলবে? কই কিছু না ভাইয়া, আমরা তো ফ্রান করতেছিলাম, তাই না ভাবি? সুটকির মুখের রিয়াকশন দেখে বুঝতে পারলাম মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে আর আমার মুখ থেকে হ্যাঁ শব্দ শোনার অপেক্ষা করতেছে। তাই আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। নিমিষেই সুটকির মুখে মুচকি হাসি চলে আসলো। অনেক রাত হয়েছে, ছুটকি তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়, কালকে গল্প করিস তোর ভাবির সাথে। তারপর সুটকি আরেকটা কথা না বলে রুমে চলে গেল আর উনি রুমের দরজা লাগিয়ে দিল। তারপর উনি আমান থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে লাগলেন আর আমার গায়ে কাঁটাতে উঠতে লাগলো। এখন আমি তোকে সে প্রশ্ন করব, ঠিক তার উত্তর দিবি, একটু ভুলভাল বলার চেষ্টা করবি না। ওনার কথা বলার ভঙ্গি আর ওনার মুখের রিয়াকশন দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে গেছি। এখন আমাকে মারধর করবে না তো আবার? কিরে, কথা বলতেছি কানে যায় না? কথা বলতেছিস না কিসের জন্য? বোবা হয়ে গেলি নাকি? আমি এভাবে চুপ করে থাকলে কি হবে? আমার কথার উত্তর দিলেই তো হয়, নাকি কানের নিচে কয়েকটা দেওয়ার পর উত্তরটা পাবো? আচ্ছা, আপনার প্রশ্নগুলো করেন। নিচু স্বরে কথাটা বললাম। আচ্ছা, তুই যদি সেদিন আমার বাবাকে খুন না করে থাকিস, তাহলে কে খুন করেছে? তুই তাহলে তো নিশ্চয়ই জানিস। আমাকে আঙ্কেল একটা নার্সের দ্বারাই ডেকে এনেছিল। আমার আঙ্কেল আমাকে একটা কথা বলেছিল আর আমি সেই কথাটা না করে দেই। আব্বু কি এমন তোমাকে কথা বলেছিল যেটা তোমার পক্ষে পসিবল ছিল না? আমি কথাটা আপনাকে বলতে চাচ্ছি না। আমি প্রশ্ন করেছি আর তার উত্তর চেয়েছি, কোনো না কথা শুনতে চাইনি। আমি একবার বলেছি তো, বলতে পারবো না, তারপরেও জোর করতেছেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার দেখিয়েছি, মাথায় উঠেছিস তাই না? কথাটা বলতে বলতে উনি এসে ওনার বাঁ হাত দিয়ে আমার চুলগুলো মুঠিবদ্ধ করে ধরলেন। চুলগুলো এমনভাবে মুঠিবদ্ধ করে ধরেছেন আমার মাথা ঝিমঝিম করতে লাগলো ব্যথায়। আহ, আমি ব্যথা পাচ্ছি, আমার চুলগুলো ছেড়ে দিলে ভালো হয়। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আর আমি যেগুলো এতক্ষণ প্রশ্ন করলাম তার সঠিকভাবে উত্তর না দিয়ে বাঁকা কথা বলতেছিস কিসের জন্য? আচ্ছা, আপনি আমার চুলগুলো ছেড়ে দেন, আমি বলতেছি। ভালো ভালোভাবে কথা বললে মনে হয় গায়ে লাগে না, তাই না? সেদিন আপনার বাবা আমাকে তার কেবিনে ডেকে আপনার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমাকে। আর তাতে তুমি রেগে যাও, রেগে গিয়ে বাবাকে খুন করে ফেলো, তাই তো? এরকমটা ছিল না। আমি আপনার বাবাকে বলে দিয়েছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা বলে আমি কেবিন থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর কি ঘটেছিল সেটা আমি জানি না। একটু ভেবে দেখো, এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা তোমার চোখে সন্দেহ মনে হয়েছিল? আমি সেদিন সবাইকে স্বাভাবিক দেখেছিলাম, কাউকে অস্বাভাবিকভাবে থাকতে দেখিনি। তাই আমি কাউকে দোষারোপ করতে পারবো না। তাহলে তুই কিভাবে জোর গলায় বলতে পারিস যে তুই আমার আব্বুকে খুন করিসনি? আর তুই কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবি? উত্তর দে। তাহলে এই ছিল ওনার তলে তলে যে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত। আমি তো না বুঝেই সেখানে পা বাড়িয়েছি। এবার কি হবে? কি হলো মিস মিথ্যাবাদী, এবার কি বলবেন? এখন আবার ভাবতেছেন যে এখন কি বলা যায়, তাই তো? আমি যেহেতু বলেছি খুন করিনি, আর আমি এটা ভালো করে জানি যে আমি খুন করিনি। আমি প্রমাণ করে দেখাবো আসল খুনি কে। সময়টা কিন্তু মাত্র 1 মাস, বুঝছেন? নাকি ভালো করে বুঝিয়ে দিতে হবে আরো? সময়টা নিয়ে মাথা ব্যথা আমার, আপনার না। এখন আমাকে ডিস্টার্ব না করলেই খুশি হব। আমাকে আমার মতো থাকতে দিন। এটা কিভাবে পসিবল যে আপনাকে আপনার মতো ছেড়ে দেব?
আমি তো ডিস্টার্ব করবই। আপনার যা করার, যা খুশি, যা ইচ্ছা তাই করতে থাকেন, কিন্তু এখন আমাকে ঘুমাতে দেন। একটু ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। আমার ঘুম ধরলে কিন্তু আমি... আপনার ঘুম ধরলে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, তাহলে আপনি তাকে রাগের মাথায় খুন করে ফেলেন, তাই তো? আপনার এই বেয়াদব দাঁতগুলো বের করবেন না আমার সামনে। সেটা আপনাকে অনেক আগেই বলে দিয়েছি, কথাটা মাথায় রাখবেন সব সময়। কথাটা বলে আমি বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লাম, একটা কাঁথা গায়ে দিয়ে। একটু উকি মেরে দেখলাম যে উনি কি করেন। দেখলাম যে উনি এখনো সেখানে দাঁড়িয়ে আছে আর কি যেন ভাবতেছে মনোযোগ দিয়ে। আমি সেদিকে ভুরুক্ষেপ না করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। এত ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু তবুও কেন জানি ঘুম ধরতেছে না। বারবার ভাইয়া আর আম্মুর কথা খুব মনে পড়তেছে। না জানি আম্মু আমাকে নিয়ে কি ভাবতেছে। আর এই অসময়ে যদি আমি আম্মুর পাশে না থাকতে পারি তাহলে কেমন মেয়ে আমি তার। পরিস্থিতি আজকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে, চিন্তা করলে গা শিউরে ওঠে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুম মামা এসে আমার চোখ দুটো নিন্দ্রায় নিন্দ্রিত করে দিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎ করে মনে হলো কে যেন আমার গা ঝাঁকুনি দিচ্ছে। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে চোখ খুলে ভালো করে সামনে তাকিয়ে দেখি বজ্জাত লোকটা। তাই আবার বিছানায় গা এলিয়ে দিলাম ঘুমানোর জন্য। এখনো ভালোভাবে ঘুম হয়নি, কারণ কালকে ঘুমাতে... এই মিস মিথ্যাবাদী, এটা আপনার বাবার বাসা না যে যখন খুশি তখন ঘুম থেকে উঠবেন। এখন আপনাকে এখানে কাজ করতে হবে, তার বিনিময়ে খাইতে পারবেন এই বাসায়। উনি কি বললেন সব মাথার উপর দিয়ে চলে গেল, একটাও কানে নেইনি। আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমটা জরুরি ওনার কথার থেকে। কি হলো, কথা বলছি কানে যায় না? কোনো কথা না বলে চুপচাপ কাঁথাটা কানের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। বুঝছি, এই প্রক্রিয়ায় কাজ হবে না। ভালোভাবে বললে তো তার কানে ভালোভাবে পৌঁছায় না। নিশ্চিন্তে ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো বৃষ্টি পড়তেছে আমার গায়ে। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি তো রুমের ভেতরে ছিলাম, তাহলে আমার গায়ে পানি আসবে কোথা থেকে? চমকে উঠলাম। এই কোন শালারে আমার গায়ে পানি ঢেলে দিল? তাকে আজকে আমি আস্ত রাখবো না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে আমি নামক শালাটা সামনে দাঁড়িয়ে আছে। ওনার কণ্ঠ শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম, আর কোনো কিছু বলার সুযোগ পেলাম না। চোখ দুটো আলতো করে ফাঁক করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে কাঁথা গায়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। এখন কি অন্য ব্যবস্থা করতে হবে, নাকি উঠে বাসার সব কাজ করবে, কোনটা? এই লোককে সুবিধার মনে হচ্ছে না, যখন তখন যেটা সেটা করে ফেলতে পারে। তার থেকে কিছুক্ষণ কাজ করলেই মনে হয় মঙ্গল হবে আমার জন্য। তাহলে ওনার হাত থেকে রেহাই পাবো একটু হলেও। বিছানা থেকে উঠে ওনার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম, কারণ পানিতে সব কিছু ভিজে গেছে। এখন এগুলো চেঞ্জ করতে হবে। হাতের কাছে যা আছে তাই নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আরে ভাবি আর ভাইয়া, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো আর বিছানায় এভাবে পানি পড়ে আছে কিসের জন্য? তেমন কিছু না, পানি খেতে ধরছিলাম, পড়ে গিয়েছিল। ভাইয়া, তুমি এখনো ছোট বাচ্চা রয়ে গেলে, তোমার স্বভাবটা এখনো পাল্টানো না, তাই না? হয়েছে, আমাকে আর লেকচার দিতে হবে না। তোর কয়েকদিন পর বিয়ে দিয়ে এই বাসা থেকে বিদায় দিচ্ছি। ওয়েট। তোমার সাহস কি করে হয় আমার আব্বুর বাসা থেকে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? কে কাকে কার বাপের বাসা থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে একটু শুনি। দেখো না, তোমার বজ্জাত ছেলেটা বলতেছে আমাকে নাকি বিয়ে দিয়ে আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেবে। তুমি তোমার ছেলের বিচার করবে আমার মুখের সামনে। তোদের দুজনের কি কোনো কাজ নেই? একসাথে হলে ঝগড়া শুরু করে দিস। এতে আমার দোষ কোথায় বলো? আমি তো আমার রুমে ছিলাম, তোমার মেয়ে আমার রুমে আসলো কিসের জন্য? আমি তোর রুমে কবে আসলাম? আমি আমার ভাবির রুমে এসেছি, তোর রুমে আসিনি, বুঝেছিস তুই? এখান থেকে বের হয়ে যা। আম্মু, তোমার মেয়ে কিন্তু আরো বেশি বকবক করতেছে, পিটানি দিব। এখান থেকে চলে যেতে বলো। চুটকি চল, আমরা নিচে যাই, এই রুমে থেকে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা আম্মু, চলো তাহলে নিচে যাই। আর শোন, তোকে বলছি, তুই যদি আর একবার ভুল করেও আমার রুমে এসেছিস তো তোকে অপমান করে আমি বের করে দেবো, মনে রাখিস কথাটা। আর এটা কি হলো? আম্মু এভাবে আমার উপর রেগে গেল কিসের জন্য? আর মন খারাপ করে আমার রুম থেকে চলে গেল কিসের জন্য বুঝলাম না। তাহলে কি আম্মু আমাকে ভুল বুঝতে শুরু করলো নাকি? আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওনার দিকে তাকিয়ে দেখি উনাকে বেশ চিন্তিত লাগতেছে। হঠাৎ করে ওনার আবার কি হয়ে গেল? মুড আপ দেখাচ্ছ কেন ওনার?
কি হয়েছে? আপনার এরকম দেখাচ্ছে কেন আপনাকে? সেটা তোকে বলতে হবে? তুই তোর মতো থাক। আরে এত রেগে যাচ্ছেন কিসের জন্য? বললেই তো হয়। বলছি না, তুই তোর মতো থাক। আর একটা কথা বলবি না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কথাটা বলে উনি সজোরে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আবার কি এমন হয়ে গেল যে উনি আমার উপর এরকম রিয়াকশন দেখাচ্ছেন? প্লিজ একবার বলুন আপনার কি হয়ে গেল এই এতটুকু সময়ের মধ্যে? তোকে বলছি না আমার সাথে কথা বলবি না, তারপরও কথা বলতেছিস। কিসের জন্য? আবার বাইর খাওয়ার জন্য? আরে আপনি তো আমাকে এখানে অত্যাচার করার জন্যই নিয়ে এসেছেন। আপনার থেকে ভালো কিছু আমি আশা করব কিভাবে, তাই না? এখন আর কোনো কথা শুনতে চাচ্ছি না। ফ্রেশ হয়েছিস? এখন যা, আমার জন্য নাস্তা নিয়ে আয় রুমে। আমি আর ওনার কথার উত্তর দিতে পারলাম না, কারণ ওনাকে এখন আরো রাগান্বিত দেখাচ্ছে। তাই আর কোনো কথা বললাম না। রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে আসলাম। আমি তো এই বাসার আর কিছু চিনি না, কোথায় কি রাখা আছে। তাই বুয়াকে খুঁজতে লাগলাম। অবশেষে দেখা পেলাম। বুয়ার দ্বারাই সব কিছু দেখে নিলাম, তারপর ওনার জন্য নাস্তা বানালাম এবং বাসার সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম বুয়ার সাহায্য নিয়ে। নাস্তার টেবিলে সবকিছু নাস্তা রেডি করে ওনার জন্য একটা প্লেটের নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। এই নিন আপনার নাস্তা। নাস্তা এনেছিস, ভালো কথা। এখন একটা কাজ কর, আমার পা গুলো ব্যথা করতেছে, আমার পা টিপে দে। ওনার ইচ্ছা মতো ওনার পা টিপে দিতে লাগলাম। কোনো কথা বাড়ালাম না, কারণ উনি তো আমাকে প্রথমে বলেই দিয়েছিল আমাকে এখানে অত্যাচার করার জন্য এনেছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। বুঝলাম না চোখ দুটো এত বেইমান হলো কিভাবে যে নিজের অজান্তেই পানি বের করে দিল। আমি তো চাচ্ছি নিজেকে শক্ত করতে, কিন্তু চোখ দুটো কেন সেটা বুঝতেছে না। এখন খুব করে আমার আম্মু আর ভাইয়াটাকে দেখতে ইচ্ছে করতেছে। ভাইয়ার কথা মনে পড়তেই অনেক জোরে জোরে কান্না করতে ইচ্ছে করতেছিল একবার ভাইয়াকে দেখার জন্য, কিন্তু অত্যাচারের ভয় মুখ ফুটে একবার বলতে পারতেছিলাম না। হায় রে জীবন, যেখানে নিজের কোনো ব্যক্তিত্ব স্বাধীনতা নেই, এটাকে কি জীবন বলে? হয়েছে, এখন এখন ঘরটা পরিষ্কার করো। উনি যেটা বলতেছে আমি ঠিক তাই তাই করতেছি, কোনো ব্যতিক্রম করতেছি না। এতক্ষণ ক্ষুধা না লাগলেও এখন ওনার খাওয়া দেখে প্রচুর খিদা লাগতেছে। আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন আজকে প্লিজ? আচ্ছা, নিয়ে যাব। এখন যেটা করতেছো সেটা করতে থাকো। আমি ভাবতে পারিনি উনি এত সহজে রাজি হয়ে যাবে। যাই হোক, রাজি যেহেতু হয়ে গেছে সেহেতু নিয়ে যাবে। অনেক হয়েছে, এখন বাইরে গিয়ে কিছু খেয়ে নাও। উনি কথাটা বলতে দেরি আমি রুম থেকে বাইরে চলে যেতে দেরি করলাম না। রুম থেকে বের হয়ে দেখি ছুটকি দাঁড়িয়ে আছে বাইরে। কি খবর ছুটকি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর রাতে ঘুম কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বেশ অনেক শান্তিতে ঘুমিয়েছিলাম। তোমাকে দেখি তো মনে হচ্ছে তুমি এই বাড়ির কাজের মেয়ে, তোমার এরকম হাল কেন? রুমটা ভালো করে গোছগাছ করলাম, যে অগোছালো ছিল রুমটা তাই গুছিয়ে নিলাম। আচ্ছা, ভালো কাজ করেছো। এখন খাবার টেবিলে গিয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও। নাস্তা করা শেষ করে রুমে আসলাম। রুমে এসে দেখি উনি রেডি হচ্ছে, কোথাও যাবে মনে হচ্ছে। আমি ওনার দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর অনুভব হতে লাগলো, মনে হলো কেউ আমার গায়ে চাদর দিয়ে দিচ্ছে। অনেক ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। হঠাৎ করে ঘুম ভাঙা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। গোসলটা সেরে নিলাম। গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়েই নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমার জীবন কি হয়ে যাচ্ছে? কি এমন ভুল করেছিলাম আমি, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম। হসপিটাল যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, প্রশ্ন করো। আমার জন্য একটু দয়া হয় না? এত কষ্ট দেন, সত্যি আমার না সহ্য হয় না। আমি কি তোকে এসব প্রশ্ন করতে বলেছি নাকি? অন্য কোনো কথা থাকলে বল। আচ্ছা, তাহলে আমাকে তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলেন। তারপর দুইজনে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আমি গাড়িতে আছি, উনি গাড়ি চালাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে গেলাম। উনি গাড়িতে বসে থাকতেই আমি নেমে ভাইয়ের কেবিনে যেতে লাগলাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কেমন আছিস রে? এই তো আপু, অনেক ভালো। কিন্তু তুই কোথায় গিয়েছিস? তোকে কত খুঁজলাম। তুই নাকি জরুরি কাজে গিয়েছিস?
হুম, আমার একটা জরুরি কাজ ছিল তো, তাই তোমাকে সময় দিতে পারিনি। এখন এসেছি, এখন থাকবো তোর পাশে। জানো আপু, আম্মু না কান্না করতেছিল তোমাকে দেখতে না পেয়ে। বলিস কি? আমার কোথায় গেছে রে? দেখতেছি না যে। একটু আগেই বাইরে গেল, চলে আসবে এক্ষুনি। আচ্ছা, তো একটু শুয়ে থাক, আমি এই বাইরে যাব আর আসবো। আবার মিথ্যা কথা বলে কোথাও চলে যাবে না তো? আরে না, আমি বাইরে যাব আর আসবো। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। লক্ষ্মী ভাই। তারপর ভাইয়ের কপালে ভাই বোনের একটা ভালোবাসার চুম্বন এঁকে দিলাম। কেবিন থেকে বেরিয়ে যেতেই একটা ফলের দোকানে যেতে লাগলাম। ভাইয়ের জন্য দোকান থেকে ভালো কিছু ফল কিনে নিলাম। ফলগুলো নিয়ে হসপিটালে প্রবেশ করতেছিলাম, হঠাৎ রুম থেকে অদ্ভুত কথা শুনতে পেলাম। জানিস হসপিটালের মালিককে খুন করা হয়েছে? কি বলিস? এই হসপিটালের মালিককে খুন করা হয়েছে? জি, এই হসপিটালের মালিককে খুন করা হয়েছে বেশ কয়েকদিন আগে। তুই কি কাউকে চিনিস যারা খুন করেছে? আমি কিভাবে জানবো, কিন্তু আমার সন্দেহ আছে কয়েকজনের উপরে। কি বলিস? তাদের নাম কি? এভাবে আর সত্যিকে লুকিয়ে রাখতে হবে না মিস্টার, আমি কিন্তু সবকিছু জানি। তার মানে তুই সবকিছু জেনে গেছিস, তাই তো? আমি সবকিছু মালিকের ছেলেকে বলে দেব। তার মানে আমি নিশ্চিত যে এখানে কেউ একজন আছে যে আঙ্কেলকে খুন করেছে। তার মানে তাকে তো দেখতে হবে। মানুষটাকে দেখার জন্য আমি দ্রুত কেবিনের দিকে, রুমে দেখি কেউই নেই। রুমটা কেমন জানি অন্ধকার, ঘুটঘুটে কালো। এই মেয়ে, এখানে তোমার কি? এই রুমে কেউ আসে নাকি? এই রুম তো সবসময় অন্ধকার থাকে। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছিল, কণ্ঠ আমি চিনি না। তারা আপনার বাবার খুন বিষয় নিয়ে আলোচনা করতেছিল। কি বলো? তোমার মাথা ঠিক আছে? এইরকম করে কেউ প্রবেশ করতে পারে না। আমি স্পষ্ট শুনেছিলাম যে তারা আঙ্কেলের ব্যাপারে কথা বলতেছিল। এই রুমে কেউ প্রবেশ করতে পারে না। যদি এই কথাটা সত্যি হয় তাহলে এই রুমের চাবি যার কাছে আছে সে এই ব্যাপারটা ভালো করে জানা আছে। এখন আমাকে তাকে খুঁজতে হবে যে কার কাছে রুমের চাবি আছে। কেন? আপনি তো এই হসপিটালের ডক্টর, তাহলে তো আপনার জানার কথা যে কার কাছে এই রুমের চাবি থাকে আর কে কি করে। বিষয় তো আপনার জানা উচিত, তাই না? আমার জীবনে একটা কালো অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের কথা আমি কখনো তুলতে চাই না। আপনি কি বলতেছেন? আপনাদের হসপিটাল আর আপনি খোঁজখবর নেন না, সেটা কি করে হয়? আপনি এত দায়িত্বহীন মানুষ। আমি ডক্টরেট পাশ করার পর হসপিটালে আসা বন্ধ করে দিয়েছি। আমি হসপিটালের কোনো খোঁজ খবর নেই না, সবকিছু আব্বু দেখাশোনা করত। তাও অন্তত হসপিটালের খোঁজখবর রাখা উচিত ছিল। যদি হসপিটালের খোঁজখবর না নেন, তাও আপনার আব্বুর খোঁজখবর রাখা উচিত ছিল আপনার, যে কার সাথে ওনার দ্বন্দ্ব রয়েছে। আমার জানা মতে আব্বুর এই হসপিটালে কোনো শত্রু থাকতে পারে না, কারণ আমি তো ভালো মনের মানুষ হতে পারি না। ভালো মানুষগুলো সবসময় শত্রু বেশি থাকে, এটা হয়তো আপনার অজানা না। এসব বিষয় নিয়ে এখন তর্ক করতে চাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি ব্যক্তি দুইটা কে ছিল, আর তুমি কি আরেকবার সেই ব্যক্তিদের কণ্ঠ শুনে চিনতে পারবে যে এরাই ভিতরে ছিল? আমি যেহেতু তাদের কণ্ঠ শুনেছি একবার, সে তো যদি তাদের কথা আমি কিছুক্ষণ শুনি তাহলে অবশ্যই চিনতে পারবো। আর তারা কথায় কথায় একটা উচ্চারণ করেছিল। কি সেই কথা? এমন কোনো ক্লু রেখেছে তারা যেটা তাদেরকে ধরার জন্য যোগ্য? তাহলে একটা কথা উচ্চারণ করতেছিল, যদি বড়বাবু জানতে পারে তাহলে দুজনকে ইনাকে খুন করে ফেলবে। তার মানে তারা খুনি না, খুনি অন্য একজন। কি বলতেছো? এত বড় রহস্য আর আমি কিছুই জানি না? জানবেন কিভাবে? মেয়ে নিয়ে বারে যান, ক্লাবে যান, নাইট ক্লাবে যান, তাহলে তাহলে তো সব আপনার খোঁজ খবর সবকিছু রাখতে পারবেন, তাই না? শ্যাট আপ! আমার মুখের উপর তর্ক করা বা জোরে কথা বলার সাহস কি করে হলো তোর? উচিত কথা বলে সবার গায়ে লাগে, সেটা আমি আগে থেকে ভালো করে জানি। এখন অযথা আপনার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছা নাই। কথা কিন্তু একটু সাবধানে বলবা, বুঝছো? বেশি রকম তেরা বেকা কথা বলবা না। আপনাকে আমি কি বলেছিলাম? আমি 1 মাসের মধ্যে আপনার আব্বুর খুনিদের আমি বের করব। আর আমি যখন এইসব নিয়ে মাথা ঘামাবো, অন্তত তখন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। কথাটা বলে ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। ভাইয়ের কেবিনে প্রবেশ করে ভাইয়াকে ফলগুলো ভালোভাবে কেটে দিলাম। ভাইয়া ফলগুলো খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। এই মেয়ের সাহস কি করে হয় আমার সাথে
এভাবে রাগ দেখিয়ে কথা বলার আর আমার মুখের উপরে তর্ক করার? একে তো আমি দেখে নিব। তার আগে আব্বুর খুনি খুঁজে বের করতে হবে। তোকে আমি আগে ধরা পাই, তারপর দেখ তোকে আমি কি করি। আচ্ছা আপু, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কারণ আগে তোমার মুখে সবসময় হাসি থাকতো, এখন তোমার মুখের হাসি আমি খুঁজেই পাই না। পাগল ভাই, আমার অনেক টেনশন হয় তোকে নিয়ে। এখন কি হাসির মধ্যে থাকা যায় বল? তুই সুস্থ হ। আমি তো সুস্থ হয়ে গেছি, আর তাও তোমাকে কেন জানি দিন দিন মনমরা দেখা যাচ্ছে। ব্যাপার কি? তেমন কিছু না রে পাগল, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই সুস্থ হলেই দেখবি যে আমার মুখের হাসি ফিরে এসেছে। আচ্ছা আপু, আমাকে এই হসপিটাল থেকে কবে রিলিজ দিবে সেটা কি শুনেছো? না রে ভাইয়া, এখানে যে হসপিটালের মালিক আছে না, তিনি খুন হয়েছে। এই বিষয় নিয়ে এখন যার সাথে কথা বলবো তিনি তার ছেলে। তাই এখন কিভাবে তার সাথে কথা বলি এই বিষয় নিয়ে একটু ভাবার বিষয়, তাই না? কি বলিস আপু, সত্যি নাকি ওই আঙ্কেলটা খুন হয়েছে? আরে ভাইয়া, ওই আঙ্কেলটা কম হয়ে গেছে, আরো 1 ঘন্টা খুন হওয়ার পর থেকেই তো। কি হলো আপু, তোমাকে গেলে কিসের জন্য? বল, কি হয়েছে তারপর থেকে? তেমন কিছু না, আম্মুর সাথে তো ভালো মতো দেখা হলো না। তুই আম্মুকে বলিস যে আপু এসে তোর সাথে দেখা করে গিয়েছিল। এখন কোথায় যাবি তুই আর? এত তাড়াহুড়া দেখাচ্ছিস কেন? তোর কি বাইরে কোনো কাজ আছে? জি ভাইয়া, অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। আমি হসপিটালে আশা করি থাকবো, কিন্তু রুমে আসা বেশি একটা সময় পাবো না। সাবধানে থাকিস আপু, কারণ বলা যায় না, যেহেতু এই হাসপাতালের মালিক খুন হয়েছে, নিশ্চয়ই খুনি হাসপাতালেই আছে। এরকম ঝামেলায় জড়িয়ে যাস না আবার। তুই একদম ঠিক বলেছিস ভাইয়া, খুনি হসপিটালেই আছে। আমি সেই বিষয়ে জানবো, আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোকে। তারপর কেবিন থেকে বেরিয়ে আসলাম। কেবিন থেকে বেরিয়ে এসে দেখলাম উনি একজন নার্সের সাথে কথা বলতেছেন। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আপনার সময় থাকে একটু আসবেন এদিকে। আচ্ছা, 5 মিনিট ওয়েট করো, ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। উফ, ভাব দেখলে পাচ্ছি না, মনে হচ্ছে আমাকে তিনি চেনে না। অপরিচিত লোকের সাথে যেভাবে ব্যবহার করতেছে, আমার সাথে ঠিক সেইভাবেই ব্যবহার করতেছে। মন চাচ্ছে মাথায় পাড়ে মেরে ওনাকেও খুন করে ফেলি। যে কি যেন বলতে চাইছিলেন, বলেন, আমার হাতে বেশি সময় নেই। আসলে আমার মনে হচ্ছে খুনি ওই হসপিটালের কোনো উচ্চ পদস্থ ব্যক্তি হবে, কারণ তিনি হয়তো চাচ্ছে যে হসপিটালটা তার হয়ে যাক। তুমি কি বোঝাতে চাচ্ছ? এখানে উচ্চপদস্থ যেগুলো ডক্টর আছে সেগুলো আব্বুকে কখনোই খুন করতে পারে না। আচ্ছা, আপনাকে কিছু করতে হবে না, আমাকে শুধু একটু সাহায্য করেন। উচ্চ পদস্থ ব্যক্তিদের নামগুলো আমাকে একটু দেবেন? তারা কোথায় থাকে, কি করে, এই ডিটেলসটা তো অন্তত আমাকে এনে দিতে পারবেন, তাই না? একটা পেশেন্ট খুব অসুস্থ, তাকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করা আমার এখন দায়িত্ব। সো আমি গেলাম, যা যা করতে থাকেন আমি পরে দেখতেছি বিষয়টা। এরকম ভাবনা আর কি আছে? আপনি চাইলে কিন্তু আমাকে ডিটেলসগুলো দিতে পারেন, তাই না? আচ্ছা, আমি হসপিটালের ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, তার থেকে সব ডিটেলস নিয়ে নাও। ধন্যবাদ, দাঁড়াতেই হবে, তাড়াতাড়ি ওনাকে আমার কাছে পাঠিয়ে দেন। আমি কারো অর্ডার মোতাবেক কাজ করতে পারি না, আমার ইচ্ছা পাঠিয়ে দিব। আজব ব্যাপার, আপনার বাবার খুন হয়ে গেছে, অন্তত আপনার এদিকে কোনো মন মানসিকতা নেই। বুঝতেছি না, হসপিটালের ডক্টরের অভাব পড়েছে, তারা তো তার অপারেশন করতে পারে। আচ্ছা, আমার সাথে আছো, আমি দেখিয়ে দিচ্ছি ম্যানেজারের রুম, তা থেকে সবকিছু জেনে নাও। তারপর ওনার সাথে ম্যানেজার রুমে প্রবেশ করলাম। ম্যানেজার ওনাকে দেখে সালাম দিলেন। উনি ম্যানেজারকে বুঝতে পারলেন না, আর আমরা গিয়ে বসে পড়লাম। ম্যানেজার সাহেব, আপনার একটু দায়িত্ব বেড়ে যাচ্ছে, এখন ওনাকে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনাকে তো হসপিটালে এর আগে কখনো দেখিনি। আর অচেনা অপরিচিত ব্যক্তিকে হসপিটালের ডিটেলস দাও, কি ঠিক হবে? শালা ম্যানেজার, তুই কি জানিস এই হসপিটালের মালিক এখন আমিও? কুত্তা কোথাকার, বেশি বকবক না করে তাড়াতাড়ি ডিটেলস গুলো দিয়ে দে। আমি দিতে বলছি দেবেন, বাকি সব সমস্যা আমি সমাধান করে নেব। আর একটা বিষয়ে না করবেন না, সবকিছু বলে দিবেন, যা যা প্রশ্ন করবে। আচ্ছা স্যার, তাই হবে। তারপর উনি রুম থেকে বেরিয়ে গেলেন, আর আমি ম্যানেজারের কাছ থেকে সব ডিটেলস নিতে লাগলাম। ম্যানেজারের কাছ থেকে সবকিছু জেনে শুনে বের হয়ে আসলাম। তারপর এক এক করে সবার কেবিনে যেতে লাগলাম।
কিন্তু সবাইকে দেখে এত স্বাভাবিক মনে হচ্ছে, মনে হয় এই হসপিটালে কয়েকদিন আগে কোনো দুর্ঘটনা ঘটে যায়নি। লাস্টে যে কেবিনটা আছে সেটা প্রবেশ করতে গিয়ে দেখি ভেতর থেকে কে লক করা, আর ভেতরের কয়েকজন কথাবার্তা বলতেছে। তাই কোনো প্রকার কথা না বলে চুপচাপ করে বাইরে দাঁড়িয়ে রইলাম, আর ভেতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করতেছিলাম। আরে ওর ছেলেটা তো হসপিটালে সবসময় থাকে না। আর কতদিন এভাবে থাকবো বলতো? খুব শীঘ্রই এর একটা বিহিত করতে হবে, কারণ আর মালিক না হয়ে থাকতে ইচ্ছে করছে না। খুব শীঘ্রই হতে যাচ্ছে। একটা পেশেন্ট এসেছে, তার সিগনেচার করতে গিয়ে দলিলটাও সিগনেচার করে আনবো। তারপর মাহিনকে এই হসপিটাল থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। এই হসপিটালে মালিক শুধু আমি আর আমি। তার মানে খুনি দুইজন ছিল, দুইজনেরই প্ল্যানিং ছিল। এখানে কত প্ল্যানিং করে মারা হয়েছিল। তার মানে আমি আঙ্কেলকে, কিন্তু লভ্য তোকে তো দেখতে পাচ্ছি না, লোক দুইটাকে তো দেখতে হবে, তা না হলে কিভাবে বুঝবো যে কে এই ব্যক্তি? এখন আমাকে একটা প্ল্যানিং করতে হবে। এখন যদি আমি এই রুমের ভেতর প্রশ্রয়, তারা আমার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করবে। তার থেকে ভালো হবে এখন আমি বাহির থেকে লক্ষ্য রাখি এই কেবিন থেকে বের হয় কে। আচ্ছা তাহলে তুমি যাও আর সিগনেচারটা নিয়ে আসো, আমার এখানে ধৈর্য কুলাচ্ছে না। এত অধৈর্য হলে চলবে না, একটু ধৈর্য ধরো, ভালো কিছু পাবে, বুঝেছো? সেটা না হয় বুঝলাম, কিন্তু কুল ডাউন। এখন আমি বাইরে যাচ্ছি, সেখান থেকে সাইনটা নিয়ে আসতেছি। কালকে থেকে আমরা নতুন সাইনবোর্ড লাগাবো, মালিকের নাম থাকবে শুধু আমাদের। তাহলে আমি যাচ্ছি সাইনবোর্ডের অর্ডারটা দিয়ে আসি। যেহেতু কালকে লাগাতে হবে, তার মানে আজকে তো সারাদিনেই হবে। তারপর আমি ওখান থেকে সরে আসলাম, ওনারা দুইজন বেরিয়ে আসলেন। আমি তো ওনাদের দুইজনকে দেখে অবাক। আমি যতটুকু মনে পড়ে আঙ্কেলের রুমে ওনাদের ছবি দেখেছিলাম, আঙ্কেলের সাথে হাসি খুশিভাবে তাদের ছবি ছিল। তারপর একজন ব্যক্তি মাহিনের খোঁজ করতেছিল আর অন্যজন জিজ্ঞেস করতেছিল, আর অপর একজন ব্যক্তি হসপিটাল থেকে বেরিয়ে গেল। এখন আমাকে মাহিনের কাছে যেতে হবে, কিন্তু মাহিন কোথায়? আমার আগে যদি উনি পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তারপর একজন আসতেই জিজ্ঞেস করলাম, বলল যে মাহিন নাকি ওনার কেবিনে আছে। এক মুহূর্তে দেরি না করে কেবিনের দিকে যেতে লাগলাম। আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে, গিয়ে দেখি সেই ব্যক্তিটি ওখানে উপস্থিত। তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? সময় দেওয়া তো যাবে, কিন্তু আঙ্কেলের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো শেষ করে। তার থেকেও আমার কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজব ব্যাপার তো, গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাকে আপনি ভুলে গেছেন? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় এখানে এসে এভাবে অভদ্রতার মতো কথা বলতে? সেটা কয়দিন পরে জানতে পারবেন, এখন আপাতত আমি যেটা বলতেছি সেটাই হবে এখানে। এত বড় স্পর্ধা আমাদের হসপিটালে আমাদের সাথে এরকম করে তর্ক করতেছো? আঙ্কেল, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি বিষয়টা হ্যান্ডেল করতেছি। মায়ন বাবাজি, আমার একটা পেপারে সিগনেচার লাগবে তোমার ঠিকানা দিয়ে, তারপর তুমি বিষয়টা দেখো। আচ্ছা, তাড়াতাড়ি দেন, আমি তাহলে সেগুলো সিগনেচার করে দিচ্ছি। ভুল করেও কোনো কাগজের সিগনেচার করবেন না, তাহলে কিন্তু। এটা আবার কোন ধরনের অসভ্যতা? বলছি না, ভুল করেও কোনো কিছু করবেন না আমার অনুমতি না নিয়ে। এই মেয়ে, তোর সাহস কি করে হয়? বের হয়ে যা বলছি। কথাটা বলে অচেনা লোকটা এসেছে, আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে কেবিন থেকে বের করতে চাইলে আমি জোরপূর্বক অচেনা লোকটাকে কেবিন থেকে বের করে দিই। আমি আঙ্কেলের ওনাকে খুঁজে পেয়েছি, এখন আপনি কোনো পেপারে সিগনেচার করবেন না। সত্যি নাকি? কে তিনি? আমাকে বল, তার নাম বল আমাকে। গলার আওয়াজ নিচু করে কথা বলুন। তাই বলতেছি, এখন আমাদের হসপিটাল থেকে কিছু রাস্তা দূরে যেতে হবে। কিন্তু কেন? হসপিটালে থাকলে সমস্যা কি? অনেক সমস্যা আছে, তাই বলতেছি এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে। আপনি কি আমার সাথে যাবেন কি না? আচ্ছা চলো, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কিছু পেশেন্ট আমার অপেক্ষা করতেছে। বেশিক্ষণ লাগবে না, আজকের মধ্যেই সব কষ্ট দূর হয়ে যাবে, চলেন আমার। তারপর মাহিনকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম, কারণ হসপিটালে থাকলে কখন কেউ বুঝতে পারবে তখন আমার প্ল্যানিং সাকসেসফুল হবে না, তাই মাহিনকে নিয়ে বেরিয়ে আসলাম। আমরা এখন কোথায় আছি সেটা তো বলা যাবে না তো, তাই না? আপনাকে যখন আমি ডাকতে আপনার কেবিনে গেলাম, আপনার সাথে যে লোকটা বসেছিল তার নাম কি?
উত্তম আঙ্কেলের কথা বলতেছো? তোমার মুখ কালের মতো লোক তো এই পৃথিবীতে হয় না। এত ভালো মানুষ উনি যে আমার কত প্রকার করেছে জানো না তুমি? তাই নাকি? এত বড় উপকার করেছে যেটা আপনি ভেবে পাচ্ছেন না, তাই না? মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আপনি জানেন আপনাকে কেন সেই ফাইলে সিগনেচার করতে দিলাম না? কারণ সেখানে আপনার হসপিটালের দলিল আছে, যেটাতে স্পষ্ট লেখা আছে আপনি সেখানকার বর্তমান মালিক, কিন্তু যখন সেই দলিলে সিগনেচার করবেন তখন আপনি সেখানকার কেউই না। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? ক্লিয়ার করে বলো। কারণ উনি আর ওনার একজন বন্ধু আছে, ওই দুজন মিলে আঙ্কেলকে খুন করেছে। কথাটা বলার সাথে সাথে মাহিন গাড়ি ব্রেক করলো। কি বলতেছো? এটা কখনোই সম্ভব না, কারণ উত্তম আঙ্কেল কখনো এরকম কাজ করতে পারে না। উত্তম আঙ্কেল এই কাজ করেছে। ওনার একজন পার্টনার হচ্ছে, তিনি সাইনবোর্ড বানাতে গিয়েছে ওনাদের মালিকানার। আমি এখনো কি ওই দুজনকে আমি পুলিশে দিব? আমাদের কাছে এখনো কোনো উইটনেস নেই, তাই এরকম বোকামি করা ঠিক হবে না। এখন গিয়ে উইটনেস খুঁজতে হবে, তারপর তাদের উপর হস্তক্ষেপ করতে হবে। আমি তো ঠিক বলেছ। তাহলে চলো এক্ষুনি হসপিটালে যেতে হবে। তারপর দুজনে আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু পথের মধ্যে দেখি কয়েকজন ছেলে পথের মধ্যে দাঁড়িয়ে পড়লো। তুমি তো ঠিক বলেছ। তাহলে চলো এক্ষুনি হসপিটাল যেতে হবে। তারপর দুজনেই আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু পথের মধ্যেই দেখি কয়েকজন ছেলে পথের মধ্যে দাঁড়িয়ে পড়লো। এই ছেলেগুলোকে কি তুমি চেনো? কারা হতে পারে? আজব ব্যাপার, আমি কি কোনো ছেলেপেলের সাথে মিশি নাকি যে আমি চিনবো? আপনি চিনেন নাকি তাই বলেন। তোমাদের কাউকেই চিনতে হবে না, বুঝতে পারছো? এখন আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এরা হচ্ছে আমার পোষা কিছু মাসুম বাচ্চা, আর এদেরকে আমি যেটা বলি সেটাই তারা করে, কারণ তারা আমার টাকাই চলে। কিছুটা হলেও বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি? আঙ্কেল, আপনি এখানে? আর এই ছেলেগুলো আপনার? আর আপনি কি এখানে কোনো দণ্ড করতে চাচ্ছেন? কারোর সাথে দণ্ড করতে চাচ্ছেন? কার সাথে দ্বন্দ্ব করতে চাইছেন? কিছু হয়েছে নাকি? আপনার সাথে কেউ কিছু বলেছে আপনাকে? তুমি এত অবহেলা শিশুর মতো কথা বলো কিসের জন্য বুঝি না। এখানে এসেছি তোমাকে মারার জন্য। আঙ্কেল, আপনার মাথা ঠিক আছে? আমাকে মারার জন্য মানে? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে মারবেন? কিরকম গাধা রামের মতো উল্টাপাল্টা কথা বলতেছেন? এইখান থেকে পালাবেন নাকি মরার জন্য এখানে দাঁড়িয়ে থাকবেন? তুমি চুপচাপ এখানে বসো, তবে একটা কথা বলবে না, বুঝছো? তারপর আঙ্কেল বলুন আপনি। আরে একটু বুঝো, তোমাকে এখনো খুন করা হয়নি, কিন্তু খুন করা হবে। আঙ্কেল, আপনি হয়তো আমার অতীত তো তেমন ভালো করে জানেন না। আচ্ছা, সে যাই হোক, সে কথা না তুললেই ভালো। কিন্তু আপনি আমাকে যেটা উপকার করেছিলেন আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু আপনি আমার লাইফ থেকে যে জিনিসটা কেড়ে নিয়েছেন না, তার জন্য এখন যে আপনাকে মরতে হবে। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? কতগুলো ছেলে আর আপনি একা। আপনি কি ওদের সাথে পেরে উঠবেন নাকি? আপনি কি কানা? সিনেমা করতেছেন নাকি? এটা বাস্তব, বুঝছেন? এটা সিনেমা না। চুপচাপ বসে থাকো, কোনো সাউন্ড করবে না, মাথা গরম করাবে না, চুপচাপ থাকো। আমাকে আমার মতো থাকতে দাও। তাই বলে আপনি এখন ওদের সাথে লড়বেন? এটা কিভাবে পসিবল? আপনি তো ওদের সাথে পারবেন না। চুপ করতে বলছি না? তারপরও কথা বলতেছো কিসের জন্য? চুপ করে থাকো, একদম চুপ। উনি এমনভাবে তাকাচ্ছে, আমি আর কোনো কথা বলার সুযোগ পেলাম না বা সাহস পেলাম না ওনার মুখের উপর আর কোনো কথা বলতে। কারণ হচ্ছে একদম লাল হয়ে গেছে, ওনার কপালের রগ ভেসে উঠেছে। তারপর উনি গাড়ি থেকে নেমে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন। আঙ্কেল, কি যেন বলতেছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। আপনি আমাকে এখানে খুন করার জন্য আপনার ছেলেদের নিয়ে এসেছেন, তাই তো? উত্তম, এখন ওকে মেরে ফেলিসনি? আঙ্কেল, আপনিও তাহলে? তোমরা দুজন আসলে কালপ্রিট যে আমার বাবাকে খুন করেছে, তাই না? দেখো বাবা, হসপিটালটা আমাদের লাগবে, তার জন্যই খুন করতে হয়েছে। কেন খুন করতে হলো? কেন? যদি বাবাকে বলতেন, বাবাকে দিয়ে দিত না? দিয়ে দিত ঠিক আছে, কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হতো, যে প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে আমার চরিত্রটা কারোর সামনে তুলে ধরতে পারতাম না। তার মানে আগে থেকে আপনারা আমার আব্বুর শত্রু ছিলেন,
যেটা আমি কখনোই বুঝতে পারিনি, আর আব্বুও তো এটা আমাকে বুঝতে দেয়নি। অনেক বকবক শোনা হয়ে গিয়েছে বাবাজি, এখন তোমাকে মরতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। আঙ্কেল, আপনিও না হাসালেন। যদি আমাকে মারতে চান তাহলে কেন কেন সেদিন সেই মুহূর্ত থেকে আমাকে ফিরিয়ে দিয়ে এসেছিলেন কেন? মোটা অঙ্কের টাকা নিয়েছিলাম তোমার বাবার কাছ থেকে, বুঝেছো? তার জন্য করেছি। তখন তো আর ভেবে দেখিনি যে একদিন তুমি আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার ছিল আপনাদের মাঝে। তাহলে কি আর করার, মেরে ফেলুন, বেঁচে থেকে লাভ কি? আপনার কি মাথা ঠিক আছে? এখান থেকে পালিয়ে যান বলছি। এখানে দাঁড়িয়ে থেকে নিজেকে কেন শেষ করবেন? তোমাকে কি বলছি? আর আমার উপর এত মায়া দেখিয়ে লাভ কি? কিসের মায়া আমার উপর? চলে যাও বলছি। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি আপনার বউ, বিয়ে করা, বুঝছেন? যতই আপনি আমার উপর অত্যাচার করেন না কেন, আমার তো স্বামী আপনি, তাই না? থাক, এখন এসব কথা বলে কোনো লাভ হচ্ছে না। তুমি আমার কাছ থেকে চিরতরের জন্য মুক্তি চাচ্ছিলে না, দিয়ে দিলাম, যাও। আমি আর কখনো তোমার লাইফে ফিরে আসবো না। চলে যাব বলছি এখান থেকে। বাবাজি, কেউ কোথাও চলে যেতে পারবে না, তোমাদের দুজনকে এখানে মরতে হবে। আঙ্কেল, আপনি কিন্তু শুধু আমাকে মারতে চেয়েছিলেন। এইরকম একটা নিষ্পাপ মেয়েকে মারছেন। মেয়েটাকে চলে যেতে দেন, সে কখনো মুখ খুলবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি তো মরে যাচ্ছ, তাহলে তোমার গানটি কিভাবে কাজে লাগবে যে আমরা বিশ্বাস করব সে কখনো মুখ খুলবে না? আমি একটা লিখিত পত্র লিখে যাব যে আমি খুন হওয়ার পিছনে আমি নিজেই দায়ী, অন্য কেউ না। তাহলে তো হবে। কি বলতেছেন এসব? আপনার মাথা ঠিক আছে? প্লিজ এখান থেকে আপনি পালিয়ে যান, প্লিজ। কান্না করতে লাগলাম, কারণ মানুষটা যতই খারাপ হোক না কেন, সে তো আমার স্বামী। আর তার সাথে তো আমি বিছানা শেয়ার করেছিলাম। আর তাকে যতই মন থেকে ঘৃণা করি না কেন, তার এই পরিস্থিতিতে তো আমার খারাপ লাগবে, তাই না? এখানে কোনো কথা বলতে বলছি তোমাকে? তোমাকে এখান থেকে চলে যেতে বলছি না। আমি মরে গেলেও আপনাকে এখান থেকে ছেড়ে একা এখান থেকে চলে যাব না। মরলে দুজনেই মরবো, বাঁচলে দুজন এখান থেকে বেঁচে ফিরে যাব। এত ভালোবাসো আমাকে, তাহলে মুখ দিয়ে এতদিন প্রকাশ করো নাই কিসের জন্য? তাহলে কি আজকে এত কষ্ট পাইতে হতো আমাকে? ভালোবাসাটা যে কখন কার প্রতি হয়ে যায় সেটা কেউ জানে না। তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? তাহলে একটা ডিল করা যাক, যদি এখান থেকে ফিরে আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। আচ্ছা, কখনো ছেড়ে যাবে না তো? আর কখনো আপনার হাত ছাড়বো না। এতে আপনার হাত আজকে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়বো না। এখন এখান থেকে প্লিজ চলেন, পালিয়ে যাই। তোমরা তো দেখি বড্ড অভিনয় করতে পারো। আমরা যেহেতু তোমাদের চারদিক থেকে ঘিরে ধরে আছি, তোমরা কিভাবে পালিয়ে যাবে? কি ভাবতে পারলে? আরে আঙ্কেল, আপনিও না অনেক বোকা, বুঝছেন? এখানে আমার ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসার কথা জানালো। আমি কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে মরে যেতে পারি বলুন তো? বা আমার জন্য তাকে মরতে হবে কি? আপনি হয় আঙ্কেল, কেমনে? এখনো দাঁড়িয়ে আছিস কিসের জন্যে? মেরে ফেল দুজনকেই। এত অস্থির হচ্ছেন কিসের জন্য আঙ্কেল? পিছনে কি একবারও ঘুরে তাকিয়েছিলেন পিছনে কি অবস্থা চলতেছে? তারপর মাহিনের কথা শুনে লোক দুইটা পেছনে ভালোভাবে দেখতে লাগলো। আমিও মাহিনের কথা শুনে চারিদিকে দেখতে লাগলাম। কই, কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না, একদম নির্জন। আমরা ছাড়া তো কেউই নেই। আমার খুব ভয় হচ্ছে, বলতে গেলে শরীর কাঁপতেছে। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না আমরা এখন এত বড় সড়ো একটা বিপদে পড়ে আছি। আপনি কি করতে চাচ্ছেন বলুন তো? এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করতেছে না, ভয় লাগতেছে, কখন জানি মরে যাই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই পাগলি, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এখানে আমার প্রেম করতেছি, ধরো মনে করো তুমি আর আমি প্রেম করতেছি, ওরা আমাদের পাহারা দিচ্ছে, তাহলে কেমন হয় বিষয়টা? ইয়ার কি করতেছেন আমার সাথে, তাই না? ইয়ার কি করতেছেন? চলুন এখান থেকে পালিয়ে যাই, আমার না খুব ভয় লাগতেছে। কিসের ভয় শুনি? আমরা এখানে প্রেম করতেছি, বুঝছো? আমি এখানে ভয়ে মরে যাচ্ছি আর উনি মজা নিচ্ছে বিষয়টা। মাথা গরম হয়ে যাচ্ছে। প্লিজ চলেন এখান থেকে, প্লিজ। তোমার কি মনে হয় তারা আমাদের এখান থেকে চলে যেতে দেবে? আচ্ছা সত্যি তুমি আমাকে ভালোবাসো, নাকি নিজের জীবন বাঁচানোর জন্য নাটক করতেছো? আপনার কি মনে হয়? আমার কি মনে হয় তাতে কি আসে যায়? তুমি তোমার মুখ দিয়ে প্রকাশ করো। হ্যাঁ, সত্যি ভালোবাসি। নিজেও জানি না কখন আপনাকে ভালোবেসে ফেলছি। কিন্তু সত্যি আপনাকে ছাড়া কখনো থাকা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না।
কিন্তু সত্যি আপনাকে ছাড়া কখনো থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আর কথা হলো যে ভালোবাসি কিনা জানি না, এটা প্রথমে ভুল বললাম, কিন্তু আপনাকে ছাড়া থাকতে ভালো লাগে না। আচ্ছা, তাতেই চলবে। তাতেই তোমাকে ভালোবাসা কি তা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা এখন আমার হয়েছে। আর তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে চলো। এরা আর আমাদের কি করতে পারে? কই রে সবাই, এদেরকে একটা কেউ এখান থেকে বেঁচে বাসায় ফিরে যেতে দিবি না। উনি আবার কাকে কি বলতেছে? ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম অনেকগুলো ছেলে পেলে আসতেছে আমাদের এদিকে। আচ্ছা আঙ্কেল, আজকের মতো আলবিদা। আর আজকের মতো না, একদম শেষবারের মতো আলবিদা, কারণ আজকের পর থেকে আপনারা বেঁচে থাকতেছেন না। তারপর ছেলেগুলো এসে সবাইকে উদ্যম খেলাতে লাগলো, আর আমাকে মাহিন সেখানে বেশিক্ষণ ধরে রাখলেন না, গাড়িতে করে নিয়ে আসলেন। আর আসার আগে ছেলেগুলোকে বলল সবার মাথা কেটে রাস্তায় ফেলে রাখতে। সেখান থেকে কয়েকটা ছেলে মাহিনকে বস বস বলে সম্বোধন করতেছিল। বুঝতে পারলাম না উনি কি মাফিয়া ছিলেন নাকি। কি সোনা, কি ভাবতেছো এত মনোযোগ দিয়া? আপনি সেখানে আমার সাথে অভিনয় করতেছিলেন তাই না, আমার মনের কথা শোনার জন্য? হ্যাঁ, অভিনয় করেছিলাম আমি। আগে থেকেই জানি তারা আমাদের উপর অ্যাটাক করবে, তাই একটু তো অভিনয় করলাম। না হলে তুমি আবার আমার সাথে অভিনয় করতে যে আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে ছেড়ে চলে যাব, সেটা আবার ম্যানেজ করতে অনেক সময় লাগতো। আর তাকে আগে শুনে নিলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি যেটা প্ল্যানিং করেছিলাম সেটা আর হলো না। ধর, হয়েছে, এত মন খারাপ করতে হবে না। তোমার ভাইয়া, তোমার আম্মু এখন আমার বাসায় আছে। আমার আম্মু এবং আমার বোনের সাথে গল্পে জমে উঠেছে হয়তো এতক্ষণে তাদের। তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। জানতে হবেও না, বুঝছো শোনা? এখন চলো, সোজা গিয়ে ঘুমানো শুরু করে দিব। ফাজিল, বদমাইশ পোলাপাইন কোথাকার, তোমার সাথে কথা বলবো না। যাও, এত কিছু করে ফেলছো, আমাকে কিচ্ছু জানাওনি। আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো তো দেখবে, তাই না? ওয়েট অ্যান্ড সি। তারপর গাড়িতে দুজনের মাঝে অনেক খুনসুটি ঝগড়া হলো। দুজনে খুনসুটি ঝগড়া করতে করতে বাসায় এসে পৌঁছালাম। হয়েছে, অনেক ঝগড়া করেছো, আজকে আমার মুখ ব্যথা করবে। তোমার সাথে যত কথা বলেছি এর আগে কখনো মনে হয় না এত কথা বলেছি একদিনে। অভ্যাস করে নাও, এখন থেকে এর থেকেও দ্বিগুণ কথা বলতে হবে, বুঝছো মিস্টার? এই যে মিসেস, আমি আপনার ঘরওয়ালা আর আপনি আমার ঘরওয়ালি, বুঝছেন? ঘরওয়ালাকে একটু সম্মান দিয়ে কথা বলেন। মাঝে মাঝে ইচ্ছে করে তাকে প্রচুর সম্মান দেই, কিন্তু মাঝে মাঝে তার ব্যবহারগুলো দেখে মনে হয় তাকে কুত্তার মতো পিটানি দেই। আচ্ছা তাই নাকি? এখন দেখি সাহস বেড়ে যাচ্ছে তোমার। বাহ, ভালো লাগলো তোমার সাহস দেখে। রাতে দেখো তোমার কি অবস্থা করি। আচ্ছা হয়েছে, সেটা রাতে দেখা যাবে। আমিও তো আর আজকে বসে থাকবো না, বোঝো নাই? এতদিন না হয় সব অত্যাচার সহ্য করেছি, আজকের পর থেকে তো আর কোনো অত্যাচার সহ্য করব না। এখন ভেতরে যাই, তুমি তো বললা ভেতরে সবাই আছে, সবার সাথে কথা বলি। আচ্ছা তাহলে চলো ভিতরে যাই, কিন্তু আজকে রাতে টুর্নামেন্টের কথা ভুলে যাইও না আবার। আজকে খেলা হবে। ফাজিল কোথাকার, নিজের মুখটাকে একটু সময় বন্ধ রাখার চেষ্টা করো। সব সময় এই অসভ্য কথাগুলো বের হয় কেন মুখ থেকে? তুমি পাশে থাকলে সভ্যতা ভুলে যাওয়ার অসভ্য তোকে গ্রহণ করে নেই। এমন পিটানে দেব না যে সভ্যতা কাকে বলে, কত প্রকার কি কি সব বুঝে যাবে একদিনেই। আচ্ছা মাস্টার, নিজে তাহলে রাতে প্রাইভেট পড়াবার, আপনি আমার প্রাইভেট পড়াবেন, কি বলেন? কে কাকে প্রাইভেট পড়াবে আর কি বিষয় প্রাইভেট পড়ানো হবে? আমি আর মাহিন দুজনেই ঝগড়া করতে করতে বাসার ভেতরে প্রবেশ করতেছিলাম। হঠাৎ করে সুটকির গলার আওয়াজ শুনে দুজনে ভ্যাপাচাকে খেয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আরে কিসের প্রাইভেট, কি বলতেছো এসব? কিছু না, আমরা তো অন্য বিষয় নিয়ে কথা বলতেছিলাম। না, আমি যে শুনলাম রাতে প্রাইভেট পড়ানো হবে, কিন্তু স্টুডেন্ট কেডা, শিক্ষক কে? তুমি ভুল শুনেছো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আর তুমি আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে আছো, বলে দেবো কিন্তু। হয়েছে ভাবি আর ননদিনী, আর ঝগড়া করতে হবে না। এখন চলো ভিতরে যাই, সবার সাথে একটু কথা বলা যাক। তারপর সবাই মিলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই চিন্তিত হয়ে। কি হলো আম্মু, এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু সংবাদ পেয়েছো? কিছু না, আজকে যেটা ঘটে গেছে তোর সাথে সেটা কি সত্যি? আম্মু, তুমি এই ভিডিওটা শুনে এত টেনশন করতেছো, তুমি আমার বিষয় জানো না? এসব বিষয়ে আমার কোনো কিছুই হবে না। জানি, কিন্তু তাও অনেক টেনশন হয়। কিন্তু উত্তম এরকম করবে
আমার পরিবারের সাথে আমি কখনো বুঝতেও পারিনি। আচ্ছা, এত টেনশন করতে হবে না। এখন 2 বিয়ান গিয়ে আরামসে একটা রান্নার ব্যবস্থা করো, আজকের জন্য ভালো মতো খাইতে পারি। এত পেটুক কেন আপনি? আমি কি তোমার কাছ থেকে আবদার করেছি না কি খোটা মারতেছো কেন তুমি তাহলে? আমি খোটা দেব না তো কে খোটা দেবে? আমি সব সময় খোটা দেব, আমি সব করব। হয়েছে, এখনো ঝগড়া করতে হবে না, অনেক ঝগড়া দেখেছি। এখন যাও, তোমরা ফ্রেশ হয়ে আসো। বাইরে থেকে এসেছো, আমরা 2 বিয়ান গিয়ে রান্নার কাজ শুরু করে দিই। আচ্ছা তাহলে এই কথাই রইলো, আমরাও পরে যাচ্ছি। আম্মু তাড়াতাড়ি করো, গিয়ে ক্ষুধা লাগছে। পাগল ছেলে কোথাকার, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর আমি আর উনি রুমে চলে আসলাম। এই রুমটাতে যেহেতু কয়েকবার এসেছি তাই এখন নিজের রুম মনে হয়। এখন তো নিজের রুমই। রুমের চারদিকে কি দেখতেছো? কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া যাবে, তাই তো? সব সময় এই ন্যাকামো চিন্তা ভাবনা আপনার থাকে কেমনে মাথায়? ভালো চিন্তা ভাবনা আসে না কখনো? আরে সোনা, তুমি সবসময় আমার উপর এত ক্ষেপে যাও কেন? এত ক্ষেপে যাওয়ার মানে কি? হয়েছে, একটু পছন্দ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। আলাদাভাবে দুজনে ফ্রেশ হব? কিসের জন্য? একসাথে হব? মাথা ঠিক আছে আপনার? এটা কখনোই সম্ভব না, বুঝছেন মিস্টার? কেন সম্ভব নয়? তুমি চাইলেই তো সবকিছু সম্ভব, তাই না? আমি কখনোই এই প্রস্তাবে রাজি হব না। আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি তো একা ফ্রেশ হতে যাচ্ছি না, চলো। কথাটা বলে উনি আমার হাত ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গেলেন। আমি এত চেষ্টা করলাম যে আমি ওনার সাথে বাথরুমে যাব না, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠলাম না। শেষ পর্যন্ত বাথরুমে যেতে বাধ্য হলাম ওনার সাথে। তারপর আর কি, উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওনার ঠোঁট আমার গলায় বসিয়ে দিলেন। উফ, কি করতেছেন? ছাড়ুন বলতেছি, ঠান্ডা লাগতেছে, পরে আবার সমস্যা হবে। আমি একজন ডাক্তার থাকতে তোমারও সমস্যা হবে কোথা থেকে শুনি? আমার জীবন আসল সমস্যা হচ্ছে তো আপনি। তাই নাকি? তাহলে চলো একটু ভালোবাসার সাগরে ডুব দিয়ে আসি। তারপর উনি আমাকে ঘুরিয়ে ওনার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলেন আর লিপ কিস করতে লাগলেন। আমারও কেন জানি আজকে ওনার লিপ কিস অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে মনের মধ্যে। আজকে আমারও মন বলতেছে, দেরি করিস না, ভালোবাসাটাকে শক্ত করে আঁকড়ে ধর আর নিজের ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা কর। আস্তে আস্তে উনি আমার একদম কাছে চলে আসলো আর আমাদের দুজনের মাঝে আরো ঘনিষ্ঠতাটা বাড়তে থাকলো। তারপর উনি আমার ঠোঁট ছেড়ে আমার গলায় ওনার ঠোঁট বসিয়ে দিলেন। ওনার প্রতিটা স্পর্শে কেমন জানি কেঁপে কেঁপে উঠতেছি, আমি নিজেও জানি না। উনি হঠাৎ করে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লেন আর আমার নাভিতে কিস করতে লাগলেন। আমার শরীরে মনে হচ্ছে কোনো বিন্দু পরিমাণ শক্তি নেই, মনে হচ্ছে আমি এই ফ্লোরে পড়ে যাব। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে আরো ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। একসময় দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এই পাগলি, তাড়াতাড়ি ফিরে এসো, বাইরে যেতে হবে। এখানে আমার কি দোষ? আমি কি লেট করাইছি, না আপনি আমায় লেট করাচ্ছেন? হইছে, আর এখন ঝগড়া করতে ইচ্ছে করতেছে না। তারপর দুজনেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। ভালোবাসাগুলো আসলেই অন্যরকম হয়, কাউকে না চিনে ভালোবেসে ফেললাম আর এখন তাকে ছাড়া থাকতে পারবো না, এটা কোনো কথা? তারপর বাইরে গিয়ে সবার সাথে গোলমাল করে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। সবাই যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য, কারণ সবাই নাকি একটু ক্লান্ত লাগতেছে আজকে। চলো আর এক রাউন্ড খেলে আসি। মাথা ঠিক আছে? সব সময় কি আপনার মতো ওইসব থাকে নাকি, বুঝি না। আরে চলো না, এরকম করো কেন? চলো না ও সোনা, চলো। দূর, থামো না বাবা, যেখানে সেখানে হাত দিবেন না, নিজের হাতকে সংযম রাখুন। কে শুনে কার কথা? উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বিছানার উপরে শুয়ে দিলেন। আর কি হচ্ছে আপনারা তো ভালো করেই জানেন, বেশি কিছু বলতে চাই